নমস্কার দর্শক, আমি অর্ধেন্দু মজুমদার, একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড ল্যান্ড সার্ভেয়ার বা আমিন। আজকে চলে এলাম আবার আপনাদের জন্য জমি সমস্যা সমাধানের আলোচনামূলক আরেকটি ভিডিও নিয়ে। তবে দর্শক, তার আগে আপনাদেরকে জানাই যে আপনারা জরিপ, ম্যাপিং, প্লটিং বা অন্যান্য যে কোনো জমি সমস্যা সমাধানের জন্য যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর দর্শক, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমি আমার এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে তার নোটিফিকেশন সময় মতো পৌঁছে যায়। তাহলে চলুন দর্শক, বেশি কথা না বাড়িয়ে বা সময় নষ্ট না করে শুরু করি আজকের ভিডিও। রেকর্ড সম্পর্কিত আজকের এই ভিডিওটি খুব মন দিয়ে পুরোটা দেখুন, তাহলে আমার বিশ্বাস যে জমির রেকর্ড সম্পর্কে সমস্ত তথ্য আপনারা জানবেন এবং আজকের ভিডিওটি আপনাদের জন্য উপযোগী হবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। জমি জমার সমস্যা সম্পর্কিত আজকের আলোচনায় আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো জমির মালিকানার একটি গুরুত্বপূর্ণ সরকারি নথি, জমির রেকর্ড বা পর্চা সম্পর্কে। আজকের এই আলোচনায় যে যে বিষয়গুলি থাকছে সেগুলি হলো জমির রেকর্ড বা পর্চা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা। অর্থাৎ জমির রেকর্ড বা পর্চা কি, জমির রেকর্ড বা পর্চা কত রকমের হয়ে থাকে, বিভিন্ন প্রকার রেকর্ড যেমন সিএস রেকর্ড, আরএস রেকর্ড, এলআর রেকর্ড এবং বাংলাদেশের ক্ষেত্রে হাল আমলের বিএস রেকর্ড বা পর্চা কি বা কাকে বলে সেই আলোচনা, এবং জমিজমার মালিকানার ক্ষেত্রে কোন রেকর্ড বা পর্চা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই সম্পর্কে বিশদে আলোচনা, এবং রেকর্ড বা পর্চা তৈরির আইনি ধারাগুলো কি কি বা কোন কোন আইনি ধারাগুলো মেনে রেকর্ড বা পর্চা তৈরি হয়ে থাকে সেই সম্পর্কে বিশদে আলোচনা। বন্ধুরা, জমিজমার রেকর্ড সম্পর্কিত বা পর্চা সম্পর্কিত আজকের আলোচনাটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আমার বিশ্বাস এই আলোচনা আপনাদের সবার জন্য বিশেষভাবে উপযোগী হবে বা আপনাদের উপকারে আসবে। তাই আপনাদের কাছে অনুরোধ যে এই ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে দেখুন, পুরোটা দেখুন, তাহলে জমিজমার রেকর্ড নিয়ে আপনাদের মনে একটা পরিষ্কার বা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে, যা পরবর্তীকালে হয়তো আপনাদের কাজে আসবে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে আমরা শুরু করি আমাদের রেকর্ড সম্পর্কিত আজকের আলোচনা। রেকর্ড, পর্চা বা খতিয়ান সম্পর্কিত আলোচনায় আজকে যেটা আমরা প্রথমেই জানব সেটা হলো খতিয়ান বা পর্চা বা রেকর্ড কাকে বল। সরকার দ্বারা জরিপের পর মৌজা ভিত্তিক এক বা একাধিক ভূমি মালিকের নাম, ঠিকানা ইত্যাদি সহ তাদের আয়ত্তে থাকা বা দখলে থাকা ভূমি সম্পত্তির বিশদ বিবরণী হলো খতিয়ান। এই নথিটি সরকার দ্বারা প্রস্তুত করা হয় এবং তারপরে ভূমি মালিকদের প্রদান করা হয়। এই যে নথি, একেই বলা হয় রেকর্ড বা পর্চা। এবার আমরা জানব খতিয়ান, রেকর্ড বা পর্চা প্রধানত কয় প্রকার ও কি কি। খতিয়ান বা পর্চা বা রেকর্ডের প্রকারভেদ। খতিয়ান বা পর্চা বা রেকর্ডের যে প্রকারভেদগুলি ভারতীয় উপমহাদেশে দেখা যায় সেগুলি হলো সিএস পর্চা বা সিএস খতিয়ান, আরএস পর্চা বা আরএস খতিয়ান, কেবি পর্চা বা কেবি খতিয়ান, যাকে আমরা মাদার কপি হিসেবেও চিনে থাকি, এবং
বর্তমানে চালু থাকা এলার পর্চা বা এলার খতিয়ান এবং বর্তমানে চালু থাকা এলার পর্চা বা এলার খতিয়ান, এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আর বাংলাদেশের ক্ষেত্রে বর্তমানে চালু থাকা খতিয়ানটি হল বিএস খতিয়ান বা বিএস পর্চা। এবার আমরা জানব একটি খতিয়ানে কি কি বিষয় থাকে। অর্থাৎ এই যে সরকার দ্বারা একটা খতিয়ান বা পর্চা বা রেকর্ড তৈরি করে একটা নথি, যেটা সরকারি নথি, যেটা ভূমি মালিকদের দেওয়া হচ্ছে, সেই খতিয়ান বা রেকর্ড বা পর্চায় কি কি বিষয় উল্লেখ থাকবে। খতিয়ানে কি কি বিষয় অন্তর্ভুক্ত করতে হবে বা থাকতে হবে সে সম্পর্কে রাষ্ট্রীয় অর্জন বিধিমালার 18 নম্বর ধারা বা বিধিতে বলা হয়েছে। এগুলো হলো প্রজা বা দখলদারের নাম, তার পিতার নাম ও ঠিকানা, তারা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, অর্থাৎ রায়ত নাকি জমিদার নাকি অন্য কিছু, সে সম্পর্কে উল্লেখ থাকবে। তাদের অধিকৃত জমির অবস্থান, অর্থাৎ তাদের মধ্যে তাদের দখলে থাকা বা তাদের আয়ত্তে থাকা জমির অবস্থান, সেই জমির শ্রেণী, মানে বাগান না ডোবা না আউশ আমন নাকি বাঁশঝাড়, এই ধরনের মানে জমির শ্রেণী কি, রকম কি, সেটা উল্লেখ থাকবে। জমিটার পরিমাণ, অর্থাৎ কত শতক জমি, সেটা উল্লেখ থাকবে এবং জমিটার সীমানা উল্লেখ থাকবে। উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে সেই জমিটার সীমানা কতটা, সেটার উল্লেখ থাকবে। প্রজার অথবা জমির মালিকের নাম, তার পিতার নাম ও ঠিকানা, এটা তো আগেই বললাম। খতিয়ান প্রস্তুতের সময় খাজনা এবং 28, 29, 30 বিধি বা ধারা অনুযায়ী নির্ধারিত খাজনা, অর্থাৎ এই যে জমির খাজনা যেটা সরকারকে আপনি দিচ্ছেন বা কোনো ভূমি মালিক দিচ্ছে, সেই যে খাজনা নির্ধারিত হয় সেটা হয় 28, 29 এবং 30 ধারা অনুযায়ী। যদি খাজনা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে তাহলে যে সময় এবং যে যে পদক্ষেপে সেই খাজনা বৃদ্ধি পায় তার বিবরণ, অর্থাৎ খাজনাটা যদি ক্রমান্বয়ে বেড়ে যেতে থাকে তাহলে কিভাবে বাড়ছে তার উল্লেখ থাকবে। যে পদ্ধতিতে খাজনা ধার্য হয়েছে তার বিবরণ, মানে কি হিসেবে খাজনাটা ধার্য হচ্ছে ওই জমিটার উপর, সেটার বিবরণ থাকবে। গোচারণ ভূমি, বনভূমি ও মৎস্য খাবারের জন্য ধারণকৃত অর্থ, কৃষি কাজের উদ্দেশ্যে প্রজা কর্তৃক জল ব্যবহার এবং জল সরবরাহের জন্য যন্ত্রপাতি সংস্কার ও রক্ষণাবেক্ষণ সম্পর্কিত প্রজা ও জমির মালিকের বর্ণনা। অর্থাৎ জমিটা যদি প্রজা এবং জমির যে আসল মালিক তার মধ্যে রফা হয়ে থাকে, তাহলে এই যে জল সরবরাহের যন্ত্রপাতি সংস্কার, তার খরচ, তার রক্ষণাবেক্ষণের খরচ, সেটা কিভাবে হবে সেটা সম্পর্কে একটা বিস্তৃত বর্ণনা এই খতিয়ানে থাকে বা পাওয়া যায়। যদি জমিটা নিজস্ব হয় তাহলে তার বিবরণ, অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো একজন মালিকেরই একটা পুরো জমি, তাহলে তার বিবরণ থাকবে। পথ চলার অধিকার এবং জমির সংলগ্ন অন্যান্য ইজমেন্টের অধিকার, ঠিক আছে, মানে জমিটার পাশ দিয়ে কোনো রাস্তা যদি থাকে সেই রাস্তাটা এজমালি না ভূমি মালিকের ব্যক্তিগত রাস্তা, সেই সম্পর্কে উল্লেখ থাকবে। খতিয়ান নম্বর, দাগ নম্বর, বাটা নম্বর, এরিয়া নম্বর, মৌজা ও জেল নম্বর, জেলার নাম, উপজেলার নাম বা ধরুন থানার নাম, ইউনিয়নের নাম, ব্লকের নাম ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে খতিয়ানে। দর্শক, আশা করছি আমার আজকের এই ভিডিওটি বা আমার আজকের এই ভিডিওর আলোচনা আপনাদের কাছে উপযোগী বলে মনে হচ্ছে। যদি তা হয় তাহলে আপনাদের কাছে আবারও আমার নিবেদন যে এখনও যদি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং সাথে সাথে বেল আইকনটিও প্রেস করে দিন, যাতে আমি ভবিষ্যতে কোনো ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান আপনারা সময় মতো পেয়ে যান। তাহলে চলুন দর্শক, ফিরে যাই আবার আমাদের আজকের আলোচনায়। এবার আমরা জানব জমির রেকর্ড বা পর্চা তৈরির প্রক্রিয়াগুলি কি কি, বা একটি জমির রেকর্ড বা খতিয়ান বা পর্চা যাই বলুন না কেন সেটা
তৈরির যে প্রসেস বা প্রক্রিয়া সেটা কিভাবে হয়? বলা হচ্ছে জমির মালিকানার আরেকটি গুরুত্বপূর্ণ নথি হলো সরকারি রেকর্ড। এটা আমরা প্রায় সকলেই জানি। এই নথির সম্পূর্ণ শিরোনাম হলো রেকর্ড অফ রাইটস বা সংক্ষেপে ROR। এর প্রত্যয়িত অনুলিপিকেই পর্চা বা জমির খতিয়ান বলা হয়। ট্রাভার্স সার্ভে, ক্যাডাস্ট্রাল সার্ভে, খানাপুরি বুঝারত, প্রত্যয়ন, রেকর্ডের খসড়া, অভিযোগের নিষ্পত্তি এবং চূড়ান্ত রেকর্ড প্রস্তুতকরণ ও প্রকাশনা হলো ROR তৈরির জন্য ব্যবহৃত কিছু পদ্ধতি। তাহলে আমরা কি বুঝলাম? আমরা একটা নতুন শব্দ পেলাম, রেকর্ড অফ রাইটস। তাহলে রেকর্ড অফ রাইটস কাকে বলছে? ট্রাভার্স সার্ভে, ক্যাডাস্ট্রাল সার্ভে, খানাপুরি বুঝারত, প্রত্যয়ন, রেকর্ডের খসড়া, অভিযোগের নিষ্পত্তি এবং চূড়ান্ত রেকর্ড প্রস্তুতকরণ ও তার প্রকাশনা, এই সবগুলো মিলিয়ে, সব পদ্ধতিগুলো মিলিয়ে যেটা তৈরি হয়, বা এই যে সবকটা পদ্ধতি, এগুলোকেই একসঙ্গে বলে ROR বা রেকর্ড অফ রাইটস। যে অর্থাৎ বলা যায় যে আপনি যে রেকর্ডটা হাতে পাচ্ছেন আপনার জমির মালিকানার সরকারি প্রমাণপত্র হিসেবে, এই যে আপনার হাতে রেকর্ড আসা, সেটা নানান ধরনের পদ্ধতির মধ্যে দিয়ে তৈরি হয় ওই রেকর্ডটা। এই যে পদ্ধতিগুলো, এর মধ্যে কি কি আছে? ট্রাভার্স সার্ভে, ক্যাডাস্ট্রাল সার্ভে, খানাপুরি বুঝারত, প্রত্যয়ন, রেকর্ডের খসড়া, অভিযোগের নিষ্পত্তি, তারপর চূড়ান্ত রেকর্ড প্রস্তুতকরণ এবং প্রকাশনা। তাহলে এই এতগুলো পথ পেরিয়ে আপনি রেকর্ডটা পাচ্ছেন। এই যে টোটাল যে প্রসেস বা সম্পূর্ণ যে পদ্ধতি, তাকে বলা হয় ROR বা রেকর্ড অফ রাইটস। এবার আমরা জানব জমির খতিয়ান বা পর্চা প্রস্তুতির পর্যায়গুলো কি কি। বলা হচ্ছে যদিও ট্রাভার্স সার্ভে অফ ন্যাশনাল সার্ভিস সরকারি দপ্তরের আভ্যন্তরীণ ও নিজস্ব ব্যাপার, তা সত্ত্বেও ছোট করে বলা যায় যে ভূমি সংস্কার আইনের 51 নম্বর ধারা অনুযায়ী ট্রাভার্স সার্ভেতে থিওডোলাইট ব্যবহার করে একটি মৌজা মানচিত্র তৈরি করা হয়। মৌজা মানচিত্র তৈরি করাটাই হলো রেকর্ড করার প্রাথমিক পর্যায়। তাহলে কি জানলাম? আমরা জানলাম যে ট্রাভার্স সার্ভে অফ ন্যাশনাল সার্ভিস নামে একটি সরকারি দপ্তর আছে, যারা ভূমি সংস্কার আইনের 51 নম্বর ধারাকে অনুসরণ করে বা মেনে একটি থিওডোলাইট বলে মেশিন হয়, সেই মেশিনটি ব্যবহার করে একটি মৌজা মানচিত্র তৈরি করে। এই যে মৌজা মানচিত্র বা মৌজা ম্যাপ বা মৌজা নকশা, এটা তৈরি করাটাই হচ্ছে রেকর্ড তৈরি করার প্রাথমিক পর্যায়। এখানে জানা দরকার একটি মৌজা কখনো কখনো একটি অথবা তার বেশি গ্রাম নিয়ে তৈরি হয়, যেটা ভূমি আধিকারিকদের এলাকা জানবার একটি একক। অর্থাৎ এই যে আমরা মৌজা ম্যাপ ব্যবহার হতে দেখি জমি মাপজোকের সময় বা ব্যবহার করি, বলা হচ্ছে যে সেই মৌজাতে, সেই মৌজা মানচিত্রে বা মৌজা ম্যাপে বা মৌজার নকশায় কখনো কখনো এক বা একাধিক গ্রামের অন্তর্ভুক্তি হতে পারে, বা অনেকগুলো গ্রাম নিয়ে সেই মৌজা মানচিত্র বা মৌজা নকশা তৈরি হতে পারে। আর এটা ভূমি আধিকারিকদের একক হিসেবে কাজ করে। কেন না, এই যে কোনো ভূমি আধিকারিক তিনি একটা জায়গা থেকে আর একটা জায়গায় গেলেন কাজ করতে, তিনি তো সব জায়গাটা চেনেন না আগে থেকে। তখন সেই জায়গা চেনার জন্য বা সেই জায়গাগুলো বোঝার জন্য, সেই দাগ নম্বরগুলো চেনার জন্য তিনি যেটা ব্যবহার করেন সেটা হচ্ছে ওই মৌজা মানচিত্র বা মৌজা ম্যাপ। যেমন এখন আমরা যে কোনো জায়গা, রাস্তা, কোনো নতুন জায়গা চেনার জন্য ম্যাপ ব্যবহার করি, ঠিক সেই রকম জিনিস। এবার আমরা জানবো যে RS খতিয়ান গুরুত্বপূর্ণ কেন। তাহলে বলা হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে বা CS খতিয়ানের উপর নির্ভর করে 1953 সাল থেকে ধাপে ধাপে যে চূড়ান্ত রেকর্ড প্রস্তুত হয়েছিল তাকে বলে রিভিশনাল সার্ভে বা RS রেকর্ড বা RS জমির খতিয়ান।
আরএস রেকর্ড বা আরএস খতিয়ানে একক জমির মালিক অথবা যৌথ মালিকগণের জমি সম্পর্কিত যাবতীয় বৃত্তান্ত একটি ফর্মের আকারে লেখা থাকে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো 1 জমির মৌজার নাম, 2 থানার নাম, 3 জেলার নাম, 4 খতিয়ান নাম্বার, 5 জমিদারের নাম, 6 হারাহারি খাজনা, 7 প্লট নম্বর, 8 জমির শ্রেণী, 9 মোট জমির পরিমাণ, 10 মোট জমির মধ্যে মালিকগণের অংশের পরিমাণ ইত্যাদি। তাহলে আমরা কি জানলাম বা কি বুঝলাম? ওই যে সিএস রেকর্ড বা ক্যাডাস্ট্রাল সার্ভে, যেখান থেকে 1953 সাল থেকে ধাপে ধাপে একটা পূর্ণাঙ্গ রেকর্ড বা চূড়ান্ত রেকর্ড প্রস্তুত হয়েছিল, তাকে আমরা চিনি রিভিশনাল সার্ভে বা আরএস রেকর্ড। এই রেকর্ড এখনো গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এই আরএস রেকর্ডে ফর্মের আকারে অনেক কিছু লেখা থাকে। যেগুলো লেখা থাকে আমি নিচে এক এক করে পড়ে গিয়েছি। 10টা জিনিস: জমির মৌজার নাম, থানার নাম, জেলার নাম, খতিয়ান নাম্বার, জমিদারের নাম, হারাহারি খাজনা, প্লট নম্বর, জমির শ্রেণী, মোট জমির পরিমাণ ও মোট জমির মধ্যে মালিকগণের অংশের পরিমাণ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি জমিদারের নাম। এটা কেন? কারণ এটা দেখুন 1953 সাল থেকে তৈরি হয়েছিল। সেই সময় কিন্তু জমিদারি প্রথা অবলুপ্ত হয়নি, ছিল, তাই জমিদারের নাম ওখানে থাকতো। আর প্লট নাম্বার, হ্যান ত্যান, জমির শ্রেণী মানে কিরকম, বাগান, বাঁশঝাড় না ভিটি না ধানি নাকি ডোবা, এগুলো উল্লেখ করা থাকতো। এই জন্যই এই সমস্ত কিছু নিয়ে একটা পূর্ণাঙ্গ রেকর্ড বা চূড়ান্ত রেকর্ড ছিল বলেই তৈরি হয়েছিল বলেই সেটাকে আজও গুরুত্ব দেওয়া হয়। এবার এই আরএস খতিয়ানের প্রত্যয়িত কপি বা প্রতিলিপি বা পর্চা আপনারা কিভাবে পাবেন? মানে যাদের কাছে আছে অরিজিনাল আরএস রেকর্ড তাদের তো কোনো চিন্তাই নেই, কিন্তু যাদের নেই, মানে সবার কাছে এখন হাল আমলের এলার খতিয়ানটাই থাকে আর কি, কিন্তু আরএস খতিয়ান বা আরএস পর্চা, আরএস রেকর্ড অনেকের কাছে থাকে না। তারা কি করে পাবেন? তাহলে এই খতিয়ানের প্রত্যয়িত কপি বা প্রতিলিপি বা পর্চা সংশ্লিষ্ট ব্লকের ভূমি সংস্কার দপ্তরের নিকট দরখাস্ত করলে পাওয়া যায়, এবং এই শংসাপত্রের প্রতিলিপি যা আরএস খতিয়ান বা আরএস পর্চা নামে অভিহিত বা পরিচিত। তাহলে কিভাবে পাবেন জানলেন? যে আপনার যে বিল অ্যান্ড এলআরও বা ভূমি আধিকারিকের যে দপ্তর, সেখানে আপনাকে যেতে হবে এবং একটা দরখাস্ত করতে হবে। তবেই আপনি এই আরএস রেকর্ড বা আরএস পর্চার একটা অনুলিপি, মানে অরিজিনালটা পাবেন না, আসলটা পাবেন না, তার একটা অনুলিপি সার্টিফাইড কপি আপনি হাতে পাবেন। সেটাই হচ্ছে আরএস পর্চা বা আরএস খতিয়ান। এরপর আসছে কেবি খতিয়ান বা কেবি পর্চা। এটা কি? বলা হচ্ছে রিভিশনাল সেটেলমেন্ট বা আরএস খতিয়ানের ওপর নির্ভর করে নতুন এক রেকর্ডিংকে বলা হয় খানাপুরি বুছারত বা কেবি খতিয়ান। খানাপুরি বলতে বোঝানো হচ্ছে দাগ সম্পর্কিত সমস্ত তথ্যাদি, যেমন তার বর্তমান মালিক ও দখলকার সম্পর্কিত বিভিন্ন তথ্যাদি, যার উপর ভিত্তি করে শুনানি করা হয়, এবং এক কথায় এই পদ্ধতিকে খানাপুরি বুছারত বলা হয়। এই ধাপে এক ব্যক্তি এক খতিয়ান, অর্থাৎ ওয়ান ম্যান ওয়ান খতিয়ান, এই ব্যবস্থা অনুসরণ করে জমির খতিয়ান তৈরি হয়, যাকে কেবি খতিয়ান বা কেবি পর্চা বা ম্যানুয়াল পর্চা বলে। এই যে আপনারা প্রায় হামেশাই শুনে থাকেন যে কেবি তোলো, কেবি তোলো, কেবি খতিয়ান, কেবি পর্চা নিয়ে এসো। কেন বলে? তার কারণ হচ্ছে এটাই, এই খতিয়ানে অনেক গুরুত্বপূর্ণ তথ্যাদি থাকে এবং যার উপর ভিত্তি করে শুনানি করা হয়। মানে কোনো জমি নিয়ে ধরুন অভাব অভিযোগ রয়েছে, তখন সেই ক্ষেত্রে শুনানি করতে গেলে এই যে কেবি খতিয়ান বা খানাপুরি বুঝারত খতিয়ান, এই খতিয়ান খুব গুরুত্বপূর্ণ কাজ করে। প্রত্যেকটা খতিয়ানই গুরুত্বপূর্ণ, আরএস খতিয়ান এবং কেবি খতিয়ান এই দুটো তো মানে মারাত্মক গুরুত্বপূর্ণ হয় এই কারণেই। এবার আমরা জানবো যে ভূমি রেকর্ডে প্রত্যয়ন পর্যায় বলতে কি বোঝায় এবং মৌজার খসড়া রেকর্ডের অর্থ কি। এই যে বললাম খানাপুরি বুঝারত, এর মধ্যে ভুল বা সমস্যা থাকলে অ্যাটেস্টেশন বা
প্রত্যয়ন পর্যায়ে সংশ্লিষ্ট রাজস্ব আধিকারিকের নিকট জমাকৃত লিখিত আপত্তিসমূহ সকল পক্ষের শুনানি সাপেক্ষে উক্ত রাজস্ব আধিকারিক বিচার বিবেচনার মাধ্যমে নতুন যে সংশোধিত রেকর্ড প্রকাশ করেন সেটাকেই বলা হয় অ্যাটেস্টেশন বা প্রত্যয়ন। এখানে উল্লেখযোগ্য যে যেহেতু এই পর্যায়ে দাগের দখল ও মালিকানার সমর্থনে প্রয়োজনীয় ডকুমেন্ট বা প্রমাণপত্র যাচাই করে সাক্ষ্য প্রমাণের ওপর ভিত্তি করে সংশোধিত খতিয়ান তৈরি হয়, সেহেতু তা আরও বাস্তবসঙ্গত এবং সমস্যামুক্ত হয়। যদি কোনো প্লট পার্টিশন হয়ে থাকে, নতুন টুকরো প্লটটির জন্য রেভিনিউ অফিসার নতুন প্লট নম্বর নির্ধারণ করেন। এই ক্ষেত্রে উত্তর সীমানার প্লটটির পুরনো নম্বর থাকে এবং নতুন প্লটটিকে সহজে খুঁজে পাওয়ার জন্য নতুন নম্বর বা বাটা দাগে চিহ্নিত করা হয়। অ্যাটেস্টেড হওয়া সমস্ত খতিয়ানে রাজ্য সরকারকে আইনসম্মতভাবে দেয় শেষ রেকর্ড করে সংশ্লিষ্ট রেভিনিউ অফিসারকে কেবি খতিয়ানের সই করে তারিখ দিতে হয়। এই মৌজার সমস্ত খতিয়ানের অ্যাটেস্টেশন হয়ে গেলে সংশ্লিষ্ট রেভিনিউ অফিসার মৌজার রেকর্ডের ড্রাফট বা খসড়া প্রকাশ করেন এবং পাবলিক নোটিশ দিয়ে জনগণকে বিনা পয়সায় ড্রাফট বা খসড়া রেকর্ড দেখার তারিখ ও স্থান জানিয়ে দেওয়া হয়। এই যে বললাম না যে আমাদের খানাপুরি বুঝারত বা কেবি খতিয়ান খুবই গুরুত্বপূর্ণ, এর কারণ হচ্ছে এটা যে একটা জমি নিয়ে বিভিন্ন রকম সমস্যা হলো, বিভিন্ন অভাব অভিযোগ জমা পড়লো, বাদী বিবাদী পক্ষ হলো, সকলের উপস্থিতিতে রেভিনিউ অফিসার সেখানে গিয়ে তদন্ত করে সমস্ত নথিপত্র ডকুমেন্ট ভেরিফিকেশন বা যাচাই টাচাই করে সব কিছু করে একটা ভীষণ জটিল প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট যে রেভিনিউ অফিসার তিনি সব কিছু অনুধাবন করার পর একদম ত্রুটিমুক্ত হয়ে সকলের উপস্থিতিতে শুনানি করে তবে একটা সংশোধিত রেকর্ড প্রকাশ করেন। তারপর কি হয়, যে কোনো প্লট পার্টিশন হলে তার উত্তরে যে মূল প্লট বা মূল দাগ সেটাকে রেখে তার দক্ষিণে বাটা দাগের মাধ্যমে নতুন একটা প্লট তৈরি করা হয়। এই যে সমস্ত কাজকর্ম হয়, এই সমস্ত কাজকর্ম এই কেবি খতিয়ানের মাধ্যমেই হয়। আর এই খতিয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে সমস্ত কাজকর্ম এত নিখুঁতভাবে সমস্ত প্রমাণপত্র দলিলপত্র যা যা আছে যত ধরনের ডকুমেন্ট সমস্ত যাচাই টাচাই করে সব কিছু করে যে নতুন সংশোধিত রেকর্ডের খসড়া বা ড্রাফট যেটা তৈরি হলো সেটা যখন প্রকাশ করা হবে তখন সরকার থেকে সেই প্রকাশের যে তারিখ আর সময় সেটা একটা পাবলিক নোটিশ বা সেই রকম কোনো কিছু জারি করে সেই এলাকার সমস্ত মানুষকে জানিয়ে দেওয়া হয়। এটাই এই খানাপুরি বুঝারতের সব থেকে ভালো দিক। তাই জমি সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে আরএস রেকর্ড আর কেবি খতিয়ান এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনারা চেষ্টা করবেন এই দুটো যেন আপনাদের কাছে থাকে। এবার আমরা জানবো ল্যান্ড রেকর্ডিং এর 3 ধারার কাজ বলতে কি বোঝায়। এই যে ড্রাফট বা খসড়া রেকর্ড দেখার 30 দিনের মধ্যে যদি কোনো আপত্তি বা বিবাদ থাকে তা নির্দিষ্ট ফর্মে, ফর্ম নম্বর 9, নির্দিষ্ট ফর্মে লিখিতভাবে সংশ্লিষ্ট রেভিনিউ অফিসারের নিকট বিস্তারিতভাবে আপত্তির বিষয়গুলি তুলে ধরতে হয়। অর্থাৎ ধরুন একটা ড্রাফট বা খসড়া প্রকাশ করা হলো, এবার কোনো এলাকার বা কোনো মৌজার মানুষ দেখলো যে না সেটা ঠিক নেই, সেটা ভুল আছে, তাহলে এই যে ভুলগুলো তাদের নজরে এলো সেটা নিয়ে তাদেরকে একটা সেই যে রেভিনিউ অফিসার যেটা প্রকাশ করলেন সেই অফিসারকে নির্দিষ্ট একটা ফর্ম, ওই 9 নম্বর ফর্মে সেই আপত্তিগুলো তুলে ধরে তার কাছে জমা দিতে হবে। এবার জমা দেওয়ার পর ওই সংশ্লিষ্ট রেভিনিউ অফিসার বাদী ও বিবাদী সকল পক্ষের শুনানি করে এবং জমি সংক্রান্ত সত্ত্ব দখলের সমস্ত দলিল দস্তাবেজ পর্যালোচনা করে আদেশ প্রদান করেন।
পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইনের 51 এ ধারার 1 নম্বর উপধারা অনুযায়ী এই সমস্ত আপত্তি সমূহের শুনানি হয়ে বিবেচনার পর নতুন রেকর্ড প্রকাশিত হয়। তাহলে কি হলো? ওই যে ড্রাফট কেবি খতিয়ানের মাধ্যমে প্রকাশ করা হলো, ঠিক আছে, অত কিছু করার পর ওই জটিল প্রক্রিয়া মাধ্যমে যে নতুন ড্রাফট বা খসড়া রেকর্ডের খসড়া প্রকাশ হলো, সেটা প্রকাশ হবার পর যদি দেখা যায় তাতে ভুল আছে, মানে এলাকার মানুষ যদি মনে করেন যে তাতে ভুল আছে, তাহলে সেই ভুলগুলো উল্লেখ করে ফর্ম নম্বর 9 ফিল আপ করে বা ভরে ওই যে রেভিনিউ অফিসার তার দায়িত্বে ছিলেন তার কাছে জমা দিতে হয়। তিনি এবার সেটা দেখে সেই সম্পর্কিত সমস্ত দলিল দস্তাবেজ পর্যালোচনা করবেন, তারপর আবার শুনানি করবেন, শুনানি করে আবার একটা নতুন যে চূড়ান্ত রেকর্ড সেটা প্রকাশ করার আদেশ দেবেন। এবার এটা কোন ধারা অনুসারে হয়? পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইনের 51 এ ধারার 1 নম্বর উপধারা অনুযায়ী এই আপত্তি সমূহের শুনানি হয় এবং বিবেচনার পরে নতুন রেকর্ড প্রকাশিত হয়। এই সংশোধিত রেকর্ডটিকে চূড়ান্ত প্রকাশিত রেকর্ড বা ফাইনালি পাবলিশড রেকর্ড বা এফপি রেকর্ড হিসেবে উল্লেখ করা হয়। এই প্রক্রিয়া রেকর্ডটি সরল বাংলায় 3 ধারার কাজ নামে পরিচিত, যা 1885 সালের বেঙ্গল টেনান্সি অ্যাক্ট থেকে লোকমুখে প্রচলিত হয়ে আসছে। তাহলে আমরা কি বুঝলাম? 3 ধারার কাজ বলতে আমরা বুঝলাম যে ওই যে কেবি খতিয়ানের ওপর ভিত্তি করে ড্রাফট বা খসড়া প্রকাশ করা হলো, তাতে যদি দেখা যায় যে কোনো অসঙ্গতি থাকে বা কোনো ভুল ত্রুটি থাকে, যদি এলাকার মানুষজনের চোখে তা ধরা পড়ে, তাহলে ওই যে খসড়া প্রকাশ হলো সেই প্রকাশের দিন থেকে 30 দিনের মধ্যে 9 নম্বর ফর্ম ফিল আপ করে সেই যে ভুল ত্রুটিগুলো সেগুলো ওই রাজস্ব আধিকারিকের কাছে বা আরআই অফিসারের কাছে তুলে ধরতে হয়। আরআই অফিসার তখন সেই যে জমিগুলির সত্ত্ব বা মালিক বা দখলকারদের সমস্ত দলিল দস্তাবেজ আবার নিয়ে বসেন, বিচার বিবেচনা করেন, পর্যালোচনা করেন, তারপর আবার একটা চূড়ান্ত আদেশ প্রদান করেন রেকর্ড প্রকাশ করার। এটা হয় 51 এ ধারার 1 নম্বর উপধারা অনুযায়ী। এটাকেই বলে 3 ধারার কাজ। এটাকেই আবার আমরা লোকমুখে যা প্রচলিত বা পরিচিত সেটাকে বলে ফাইনাল পাবলিশড রেকর্ড বা চূড়ান্ত প্রকাশিত রেকর্ড বা এফপি রেকর্ড। এটা বেঙ্গল টেনান্সি অ্যাক্ট 1825-এর যে আইন, সেই আইন অনুযায়ী 3 ধারার কাজ নামে পরিচিত, তাই প্রচলিত হয়ে আসছে। এবার আমরা জানব ভূমি রেকর্ডিংয়ে 7 ধারার কাজ বলতে কি বোঝায়। সংশোধিত চূড়ান্ত প্রকাশিত রেকর্ড জনগণকে নিখরচায় 30 দিনের জন্য দেখার ব্যবস্থা করা হয় এবং 1 বছর ধরে উক্ত চূড়ান্ত প্রকাশিত রেকর্ডের খতিয়ান সম্পর্কিত ওজোর আপত্তি জানানো যায়, যা নির্দিষ্ট ফর্ম নম্বর 9 লিখিতভাবে সংশ্লিষ্ট রিভিউ অফিসারের নিকট বিস্তারিতভাবে আপত্তির বিষয়গুলো তুলে ধরতে হয়। সংশ্লিষ্ট সকল পক্ষের শুনানি ও জমির মালিকানার নথিপত্র, জমির খতিয়ানের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার পর সংশ্লিষ্ট রিভিউ অফিসার আদেশ দেন। সংশ্লিষ্ট রিভিউ অফিসার পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইনের ধারা 51 এর উপধারা নম্বর 4 অনুসারে এই আপত্তিগুলি শোনার পর রেকর্ডটি সংশোধন করেন এবং পরবর্তীতে সংশোধিত জমির খতিয়ানের একটি অনুলিপি প্রাসঙ্গিক ব্লক ভূমি ও ভূমি রাজস্ব অফিসে BL&LR অফিস থেকে পাওয়া যায়। এই প্রক্রিয়ার রেকর্ডটি সরল বাংলায় 7 ধারার কাজ নামে পরিচিত, যা
1885 সালের বেঙ্গল টেনান্সি অ্যাক্টের পর থেকে জনপ্রিয়তা লাভ করেছে। এখানে উল্লেখ্য যে উক্ত আপত্তির দরখাস্ত কোনো কারণে বাতিল হলে অথবা বিপক্ষে রায় প্রদান করলে উক্ত চূড়ান্ত রেকর্ড সম্বন্ধে কারো মনে ক্ষোভ থাকতে পারে। এর সুরাহার জন্য জেলা ভূমি এবং ভূমি সংস্কার আধিকারিকের নিকট পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইনের 51 এ ধারার 5 নম্বর উপধারায় আপিলের ব্যবস্থা আছে। তাহলে 7 ধারার কাজ হিসেবে আমরা কি বুঝলাম? যে ওই যে 3 ধারার কাজ, যে 3 ধারার কাজে 7 ধারার সঙ্গে 3 ধারার পার্থক্যটা এখানে। 3 ধারাতেও আপত্তি তোলা যায়, কিন্তু সেটা ওই খসড়া, চূড়ান্ত খসড়া প্রকাশ হবার 30 দিনের মধ্যে যে রাজস্ব আধিকারিক বা আরআই অফিসার করেছেন তার কাছে জমা দিতে হবে। এবার দেখা গেল যে হয়তো যে সময় তৈরি হয়েছে কোনো একজন মালিক তখন সেখানে তিনি ছিলেন না, উপস্থিত ছিলেন না, তার অনুপস্থিতিতে হয়েছে, তিনি বাইরে ছিলেন, তিনি হয়তো 6 মাস পরে এলেন। তাহলে এই ভুলটা কি থেকে যাবে? না, তখন আসে এই 7 ধারার কাজ। মানে 30 দিনের পর থেকে আবার 1 বছর পর্যন্ত সময় পাওয়া যায়, সেটা হবে 7 ধারায়। ফর্ম এক্ষেত্রেও ওই আপত্তি, ওজোর আপত্তি সেই ফর্ম নম্বর 9-এই জানাতে হবে। তবে এবার আর আরআই অফিসারকে বা রেভিনিউ অফিসারকে জানানো যাবে না, এবার রিভিউ অফিসারকে জানাতে হবে। তিনি তখন আবার নতুন করে এটার শুনানি করবেন, সমস্ত দলিল দস্তাবেজ আবার পরীক্ষা নিরীক্ষা করবেন, যাচাই করবেন, সবাইকে ডাকবেন, সকল পক্ষের কাছ থেকে সমস্ত রকম শুনবেন, তারপর আবার নতুন করে সেই ওজোর আপত্তি যদি সত্যিই দেখেন যে না এটা সত্যি, যে আপত্তিগুলো উঠেছে সেগুলো ঠিক, তাহলে আবার সেগুলোকে সংশোধন করে নতুন করে আবার একটা রেকর্ড তৈরি করার আদেশ দেবেন। এবার দেখা গেল যে এটার পরেও আবার অসঙ্গতি থেকে গেল, ভুল ত্রুটি থেকে গেল, তাহলে কি তার কোনো সারাই করার উপায় নেই? মেরামত, সেই ভুল ত্রুটিগুলো আবার সংশোধন করার কোনো উপায় নেই? আছে। তখন আসছে এই বেঙ্গল টেনান্সি অ্যাক্টের ভূমি সংস্কার আইনের 51 এ ধারায় 5 নম্বর উপধারায় আপিলের ব্যবস্থা। এই হচ্ছে রেকর্ড তৈরির মূল পর্যায়ে বা মূল ধারার কাজগুলো। যে আইনি ধারা মেনে রেকর্ড আমরা রেকর্ড হাতে পাচ্ছি, এটা যে ধারাগুলো মেনে, আইনের যে ধারাগুলো মেনে এই রেকর্ড তৈরি হয় সেগুলো হচ্ছে 3 ধারা, 7 ধারা। মূল ধারাটা হচ্ছে 51 ভূমি সংস্কার আইনের। এবার তার বিভিন্ন উপধারা আছে, ঠিক আছে, 3, 7 এবং 5, এই মেনেই এই রেকর্ডের কাজগুলো হয়ে থাকে। আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হবে এই রকমই আরেকটি ভিডিও সাথে করে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। এবং যাবার আগে বা ভিডিও শেষ করার আগে আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিতে চাই যে এখনও যদি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটিও প্রেস করে দিন। কারণ জমি সংক্রান্ত নানা সমস্যা এবং তার সমাধানের ওপর বিভিন্ন ভিডিও আপনারা এই চ্যানেলে পেতে থাকবেন নিয়মিতভাবে। তাই চ্যানেলটি কিন্তু এখনই সাবস্ক্রাইব করে রাখুন।